ঘটনার সময়কাল 1990 কি 91 সাল, যখন ঘটনাটির সূত্রপাত। তো ওনাদের বাড়ি, অর্থাৎ এই যে ঝুমুর খালার যেই নানা বাড়ি, এই বাড়িটা পিরোজপুর জেলার একটা গ্রামে, একদম প্রত্যন্ত গ্রামে। তো এই যে ঝুমুর খালা আর এই যে আফসানা আপুর যিনি মা, তো ওনাদের মা অর্থাৎ এই আফসানা আপুর নানি, ওনার সন্তান ছিল 5 ছেলে মেয়ে। এই 5 ছেলে মেয়ের মধ্যে ঝুমুর খালা সবার ছোট, আর এই আফসানা আপুর মা হচ্ছেন মেজ বোন আর কি, ভাই বোনদের মধ্যে। ঝুমুর খালার খুব ছোট বয়সেই ঝুমুর খালার নানি অর্থাৎ ঝুমুর খালার মা মারা যান। এত ছোট বাচ্চা কে দেখাশোনা করবে? ভাই বোনেরাই তাকে বড় করতে থাকেন। একদম ছোটবেলায় মা হারিয়েছেন, ভাই বোনের আদরেই উনি বড় হয়েছেন। ভাই বোনদের চোখের মণি এই ঝুমুর খালা, সব সময় চোখে চোখে রাখেন। আর খুব আহ্লাদে ছিলেন উনি। আহ্লাদে হওয়ার কারণে কেউ তাকে কিছু বলতে পারতো না। ধমক দিলেই গাল ফুলিয়ে বসে কান্না করতেন, মুখ ভার করে বসে থাকতেন। মা মরা মেয়ে, তাকে কিছুই বলতে পারতেন না কেউ, সবাই আদর করতেন। ঝুমুর খালার বাবা অর্থাৎ এই আফসানা আপুর নানা যিনি, উনিও তো তার এই ছোটো মেয়েকে খুবই ভালোবাসতেন। এভাবে আদর আহ্লাদে বড় হচ্ছিলেন উনি। শাসন ছাড়া বড় হলে যেটা হয়, খুব দুরন্ত হয়ে যায় সবাই। উনিও দারুণ দুরন্ত হয়ে বড় হয়ে যাচ্ছিলেন আর কি। সব সময় দৌড়ঝাঁপ করতেন, দৌড়াদৌড়ি করতেন, মানে কখনোই ওনাকে বাসার মধ্যে শান্তভাবে বসে থাকতে দেখা যেত না। ছোটাছুটি করা, দৌড়ঝাঁপ করা, এ গ্রাম থেকে ও গ্রামে বেড়ানো, গাছে ওঠা, পুকুরে ঝাঁপ দেয়া, এই কাজগুলো না করলে ওনার পেটের ভাত হজমই হতে চাইতো না। উনি এই গ্রাম থেকে ও গ্রাম দৌড়াদৌড়ি করতেন। এদিকে হয় কি, এই যে ঝুমুর খালার যেই নানা বাড়ি অর্থাৎ আফসানা আপুর নানা বাড়ি, সেটা না, ঝুমুর খালার যেই নানা বাড়ি, এই ঝুমুর খালার নানা বাড়ি কিন্তু পাশের গ্রামই ছিল। উনি কী করতেন, দৌড়ে সেই নানার বাড়িতে চলে যেতেন, সেখানে অনেকক্ষণ থাকতেন, আবার চলে আসতেন। যখনই দেখা যেত যে ঝুমুর খালাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই ধরে নিতেন যে সে তার নানা বাড়িতে গেছে। নানা নানিও তাকে খুব ভালোবাসতেন। এভাবে উনি বড় হচ্ছিলেন। দেখতে দেখতে ওনার বয়স প্রায় 11-12 বছর হয়ে যায়। আর এই সময়টাই হচ্ছে 1990 কি 91 সাল। উনি যেই পথ দিয়ে নানা বাড়িতে যেতেন, ওই পথের দুই পাশে হিন্দু এলাকা ছিল, ওখানে অনেক হিন্দু সম্প্রদায়ের লোকজন বসবাস করতেন, আশেপাশে ঝোপ জঙ্গলও ছিল। তো ওই পথে আবার বিশাল বড় একটা তেঁতুল গাছ ছিল। ওই তেঁতুল গাছের তেঁতুল আবার বেশ একটু মিষ্টি ছিল। এমনি তেঁতুল তো খুব টক হয়, কিন্তু ওই তেঁতুলটা অতটা টক ছিল না, যার কারণে অনেকেই আবার ওই তেঁতুল গাছ থেকে তেঁতুল পাড়তেন। ঝুমুর খালা একদিন বিকেলবেলা কি মনে করে নানা বাড়ির দিকে দৌড় দিয়েছেন। যেতে যেতে ওনার চোখ পড়েছে ওই তেঁতুল গাছের একটা ডালে। উনি দেখতে পান বেশ বড়সড় এক থোপা এই তেঁতুল ধরে রয়েছে। আমরা যখন তেঁতুল গাছের দিকে তাকাই, তখন আমরা দেখতে পাই কিছু কিছু তেঁতুল কিন্তু ঝোপার মতো হয়ে থাকে। অনেকে থোপা বলে, কেউ ঝোপা বলে। তো এরকম এক ঝোপা এই তেঁতুল উনি দেখতে পান। যেই তেঁতুলগুলো বেশ বড় বড় ছিল, উনি দেখেই বুঝতে পারেন এগুলো পেকে গেছে। তখন কিন্তু তেঁতুলগুলো পেকে যাওয়ারই সিজন ছিল। অনেকেই তেঁতুল গাছ থেকে তেঁতুল পেরে ফেলেছে, কারণ ওই তেঁতুল গাছের তেঁতুলগুলো তো অনেক ভালো ছিল। তেঁতুল গাছটা বড় হলেও কোনো ডালেই তেঁতুল আসলে দেখা যেত না। বড় বড় চিকন বাঁশগুলো নিয়ে এসে ওই গাছের বিভিন্ন ডালের যেখানেই আসলে দেখা যেত তেঁতুল, লোকজন পেরে ফেলতো। তো উনি যখনই এই তেঁতুলটা দেখেছেন, তখনই তো ওনার মনের মধ্যে লোভ জেগে গেছে, যারে এইখানে এতগুলো তেঁতুল, এটা না পেরে তো যাওয়া যাবে না, নিশ্চয়ই কারো নজরে পড়েনি, এই জন্য এটা রয়ে গেছে। নজরে পড়লে তো এত নিচে এই তেঁতুল থাকার কথা না। উনি তো গাছে উঠতে বেশ পটু। সুপারি গাছ, নারকেল গাছ, তেঁতুল গাছ, আম গাছ, জাম গাছ, সব গাছে উঠতেই উনি ছোটোবেলা থেকেই পারদর্শী হয়ে গিয়েছিলেন।
উঠে পড়লেন তেঁতুল গাছে। তেঁতুল গাছে উঠে পড়ার পর উনি এই তেঁতুল পাড়ছেন বলতে ওখানেই বসে বসে কিছু খাচ্ছেন আর কি। এর মধ্যে উনি হঠাৎ করেই ডাল থেকে পড়ে যান। ডালটা খুব বেশি উঁচু ছিল না, উনি পড়ে গিয়েই সেন্স হারান। ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি দেখতে পান যে উনি বাড়িতেই আছেন। এই ঝুমুর খালারই এক চাচাতো ভাই, তার নাম হচ্ছে মিলন। এই মিলন আবার এই সন্ধ্যার আগ দিয়ে এই পথ দিয়ে যাচ্ছিল, দেখে তেঁতুল গাছের নিচে কে যেন পড়ে আছে। তো এগিয়ে গিয়ে দেখে যে আরে এ তো ঝুমুর। সে আবার কাঁধে করে বাড়িতে দিয়ে যায় যে এই তেঁতুল গাছের নিচে সে পড়েছিল। এরপর যখন তার জ্ঞান ফেরে বেশ রাতের বেলাতেই। জ্ঞান ফেরার পরপরই তার মধ্যে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়। কেমন যেন চুল এলোমেলো করে বসে আছে, চোখগুলো উপরের দিকে দিয়ে কেমন করে যেন উপরের দিকে তাকিয়ে আছে। যেই মেয়েটা এত চঞ্চল হাসি খুশি, সেজন্য কেমন গম্ভীর হয়ে আছে। এটা দেখার পর বাড়ির সবাই বেশ স্তম্ভিতই হয়। আর তেঁতুল গাছ থেকে পড়ে গিয়ে উনি যে খুব বেশি ব্যথা পেয়েছেন বা শরীরের কোথাও ভেঙে গিয়েছে, বিষয়টা এরকম না। এদিকে ঝুমুর খালার এরকম গম্ভীরতা দেখে খবর পাঠানো হয় তার নানার বাড়িতে, নানার কাছে, মানে ঝুমুর খালার নানার কথা বলছি আর কি। তো তার কাছে যখন খবর পাঠানো হয় তখন মোটামুটি রাত 11টা সাড়ে 11টা বাজে। তো ওই প্রত্যন্ত এলাকাগুলোতে নদী অঞ্চলে এত রাত মানে হচ্ছে অনেক রাত। তখন তো ওইদিকে এভাবে ইলেকট্রিসিটিও পৌঁছায় নাই, সন্ধ্যার পরপরই মানুষ ঘুমিয়ে পড়ে। তো তাকে খবর পাঠানো হয়, উনিও আসেন। উনি টুকটাক ঝাড়ফুঁক জানতেন, মানে একদম সাধারণ ঝাড়ফুঁক আর কি, এগুলো উনি জানতেন। তো উনি দেখেই বুঝতে পারেন কোনো সমস্যা আছে। উনি টুকটাক ঝাড়ফুঁক দিয়ে কি করেছেন, উনি আবার চলে গেছেন। উনি বলেছেন যে ঠিক আছে, আমি কালকে একটা জায়গায় যাব, ওখানে গিয়ে কোনো একজন হুজুরের সাথে কথা বলবো। তো উনি গিয়েছেন, উনি সেখানে গিয়েছেন। এটা হচ্ছে চরমোনাই। চরমোনাই যেই পীর সাহেবের দরবার আছে আর কি। তো ওখানে একজন আলেম আসা যাওয়া করতেন। আর এই ঝুমুর খালার যিনি নানা, উনিও ওই চরমোনাইতে আসা যাওয়া করতেন, যার কারণে ওই আলেমের সাথে তার আগে থেকেই পরিচয় হয়েছিল। আর ওই আলেমের বাড়ি তো আশেপাশেই, তাকে উনি চিনতেন। উনি এই জিন ভূত রিলেটেড বিষয়গুলোর ট্রিটমেন্ট করতেন। এই কারণেই তার কথা যখন মনে আসে চলে যান তার কাছে। তার কাছে যাবার পর এই বিষয়গুলো খুলে বলেন। তো উনি বলেন যে আজকে তো বেলা হয়ে গেছে, এখন আর কীভাবে যাই, আপনি বাড়িতে চলে যান। বাড়িতে যাবার পর আপনি আমার জন্য অপেক্ষা করেন, ইনশাল্লাহ আগামীকাল সকাল সকাল আমি চলে আসব, আমার হাতে তো কাজ আছে, এখন তো হুট করে যেতে পারছি না। নানা তখন হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসছেন। তবে আস্তে আস্তে কিন্তু বেশ রাত হয়ে যায়, কেননা ওই সময়ে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া, যদিও 1990-91 সালের দিকে নদী পথ, এক জায়গা থেকে আরেক জায়গা যেতেও তো সময় লাগে। উনি যখন বাড়িতে আসেন তখন আর আসলে নিজের বাড়ি থেকে আবার এই ঝুমুর খালাদের যেই বাড়ি, এখানে এসে তথ্য যে জানাবেন, উনি চিন্তা করলেন ঠিক আছে কালকে সকালে তো হুজুর আসবেই, হুজুর আমার বাড়িতে আসলে তখন হুজুরকে নিয়ে একসাথে যাব, এখন আর না যাই। খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। উনি যখন রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমাতে যাবেন তখন রাত 12টা সাড়ে 12টার মতো বাজে। উনি চিন্তা করলেন যে আমি একটু টেবিলে বসে হালকা একটু কাজ করি। তো ওনার বিছানার পাশে একটা টেবিল ছিল, টেবিলে বসে হারিকেনের আলো জ্বালিয়ে কিছু একটা কাজ করার জন্য যখন বসেছেন, তো ওনার যেই জানালাটা, ওই জানালাটা খোলা ছিল। ওই জানালার বরাবরই ছিল বেশ বড় সড়ো একটা জাম গাছ। কি মনে করে ওনার নজর যায় জাম গাছের নিচের দিকে একটা ডাল আছে, ওই ডালের দিকে। তো ওনার কাছে মনে হলো ওই ডালটা একটু নড়ে উঠলো, একটু ঝাঁকি দিয়ে উঠলো। এটা বাতাসের কারণে হয়েছে, বিষয়টা এরকম না। কেউ যদি কোনো ডালের উপর বসে পা দিয়ে ঝাঁকায় অথবা কেউ হাত দিয়ে কোনো ডালকে ঝাঁকি দেয়, যেরকম হয় মনে হচ্ছে ওই রকম হইল। তো এটা চিন্তা করলেন যে হয়তো অন্য কারণে হয়েছে। ওই ডালের উপর বড় কোনো পাখি, পেঁচা, বিশেষ করে নিশাচর যে পাখিগুলো, সেগুলো বসেছে, বসার পর হয়তো বা উড়ে গেছে, বা কোনো কারণে বাদুড় এসে ঝুলে পড়েছে, এই কারণে এটা হয়েছে।
উনি যখন এটা দেখলেন ওইদিকে আর বেশি খেয়াল করলেন না। আবার উনি ওনার কাজে যখন মন দিবেন বলে চোখটা নামিয়েছেন, তখন আবারও ওই ডালটা নড়ে উঠলো, মানে ঝনঝন শব্দ হলো, পাতা নড়লে যেরকম শব্দ ওরকম শব্দ হলো। তারপরেই মনে হলো ওনার টিনের চালের উপরে ধপাস করে কে যেন একটা পড়ল। কোনো বানর জাতীয় কোনো জিনিস বা হনুমান জাতীয় কোনো জিনিস যদি এক ডাল থেকে আর এক ডালে লাফ দেয়, যে ডালটার উপরে বসে সেই ডালটাও কিন্তু পাতার সংঘর্ষে এক ধরনের শব্দ হয়। মনে হলো যে আবার সে কোনো একটা ডাল ছেড়ে দিয়েছে, মানে ডালে যখন ঝুলে পড়ে, ঝুলে পড়ার পর কিন্তু যদি ছেড়ে দেয় সেটা কিন্তু আবার উপরের দিকে উঠে এক ধরনের শব্দ হয়। আবার যখন কেউ যদি কোনো ডাল থেকে ঝাঁপ দেয় অন্য জায়গায়, তখনও কিন্তু ডালে একটা শব্দ হয়। মনে হলো যে এইরকম একটা শব্দ হওয়ার পরপরই টিনের চালের উপরে ধপাস করে কেউ একজন এসে বসেছে। আর যে বসেছে তার পায়ে স্যান্ডেল বা জুতা নাই। বানর বা হনুমান যদি লাফ দিয়ে এসে চালের উপর পর যেরকম শব্দ হয় ওই রকম শব্দ। উনি যখন এরকম শব্দ পেয়েছেন, উনি চিন্তা করলেন কি পড়ল। উনি ঘর থেকে বাইরে বের হলেন, কিছুই দেখতে পেলেন না। চিন্তা করলেন হয়তো বা বড় সড়ো কোনো এই পেঁচা বাই টাইপের কিছু বসেছে। তবে পেঁচা বাই টাইপের কিছু বসলে তো টিনের চালের উপর নখের এক ধরনের ক্যাচ ক্যাচ আওয়াজ হওয়ার কথা, এরকমটা কিন্তু হয়নি। উনি তেমন আর কিছু ভাবলেন না। উনি চিন্তা করলেন যে বাইরে যেহেতু বের হয়েছি, একটু ওয়াশরুমে যাই, একটু ফ্রেশ হয়ে তারপর ঘুমিয়ে পড়ব। গ্রামের ওয়াশরুমগুলো এগুলো তো ঘরের বাইরেই দেখা যায় আর কি। তো ওনাদের যে ওয়াশরুমটা ঘরের যে দূরে ছিল বেশিটা এরকম না, কাছাকাছি ছিল। তো উনি যখন ওয়াশরুমের দিকে গিয়েছেন, হঠাৎ করে মনে হলো যে এই যেই একটা জাম গাছ ছিল, ওই জাম গাছের কাছে কোনো একটা অবয়বের মতো দাঁড়িয়ে আছে। এই জিনিসটা উনি দেখলেন, উনি তাকালেন ওই দিকে, উনি দেখলেন যে আসলেই তাই। ওইটার নিচে মনে হচ্ছে কোনো একটা লম্বা মানুষের মতো অবয়ব দাঁড়িয়ে আছে। উনি যেহেতু টুকটাক ঝাড়ফুঁক জানতেন, এটা বুঝতে আর বাকি রইল না এটা কোনো জিন জাতীয় জিনিস। উনি সেদিকে আর ভ্রুক্ষেপ না করে উনি ওয়াশরুমের দিকে যাবেন কি মনে করে আবার তাকিয়েছেন। যখন উনি তাকিয়েছেন তখন দেখেন আর একটা দৃশ্য, সেটা হচ্ছে ওই অভাবটা শাঁ করে এক গাছ থেকে আর এক গাছের গোড়ায় চলে গেল। এত দ্রুত গেল, মানে দৌড়ে না, মনে হচ্ছে যে একদম বাতাসে ভেসে ভেসে অতি দ্রুততার সাথে, মানে 1 সেকেন্ডের মধ্যে বা 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে এক গাছের নিচ থেকে আর এক গাছের নিচে চলে গেল। ওই সময় যতটুকু চাঁদের আলো ছিল এটাতে উনি স্পষ্ট বুঝেছিলেন এই অভাবটা বেশ লম্বা ছিল, 10-12 ফুটের মতো লম্বা ছিল, একদম চিকন ছিল, হাত পাগুলো বেশ লম্বা চিকন, এরকমটা উনি বুঝতে পেরেছিলেন। উনি তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে কলপারের থেকে অজু করে ঘরে ঢুকেছেন। এর মধ্যে আর কিছু হয়নি। পরের দিন উনি সেই হুজুর জন্য অপেক্ষা করছিলেন। হুজুর একদম ফজরের নামাজ পড়েই রওনা দিয়েছিলেন, যার কারণে তার আসতে খুব বেশি সময় লাগেনি। চলে আসার পর হুজুরকে সাথে নিয়ে উনি ওই বাড়িতে যান, অর্থাৎ এই যে ঝুমুর খালাদের যেই বাড়ি সেখানে উনি যান। যাওয়ার পর ঝুমুর খালাকে দেখেই উনি বুঝতে পেরেছিলেন যে এটা জিন জাতীয় সমস্যা। উনি ঝুমুর খালার উপরে জিন হাজির করার চেষ্টা করেন। অনেকক্ষণ চেষ্টার পর অবশেষে ওই জিনটা হাজির হয়। জিনটা হাজির হবার পর বলছে, আমাকে কেন হাজির করা হয়েছে? তখন এই হুজুর বলছেন, তুমি কেন এই মেয়েটার পিছনে পড়ছো, একে ছেড়ে দাও। তখন বলে যে না, ওকে ছেড়ে তো আমি যাব না, এই মেয়ের জন্যই আমি অনেক কিছু ছাড়ছি, সুতরাং একে ছাড়া আমার পক্ষে সম্ভব না। এই বলেই নাকি জিনটা ওখান থেকে চলে যায়। হুজুর যে একটা কঠিন বেষ্টনী দিয়েছিলেন, এই বেষ্টনী ভেদ করে সে অনায়াসেই চলে যায়। মনে হচ্ছে এই বেষ্টনীর দাম তার কাছে একদমই নাই, কোনো বাধাই সৃষ্টি করতে পারে না এই বেষ্টনী। হুজুর যখন দেখলেন যে এই বেষ্টনী ভেদ করে অনায়াসেই জিনিসটা চলে গেছে, তখন হুজুর বুঝতে পারলেন তার আসলে এই ক্ষমতা নাই এই জিনকে বন্দি করা বা একে নিয়ে আর বেশি সামনে আগানোর। তখন ওই হুজুর বলে দিলেন যে আমার পরিচিত একজন হুজুর আছে, উনি জিন বন্দি করতে খুবই পারদর্শী, অনেক শক্তিশালী জিনদেরকে উনি বন্দি করেছেন। আমার এই বিদ্যা এতটা জানা নাই, আপনি সেই হুজুরের কাছে যান, ঠিকানা দিয়ে দেন আর কি। তো সেই হুজুরের কাছে যাওয়ার পর ওনাকে আমার নাম বলবেন, আশা করছি যে উনি এই সমাধানটা করবেন। তবে
আমি যেমন আপনাদের বাসায় আসছি, এই হুজুর কারো বাসায় যান না, উনি ওনার বাড়িতেই থাকেন। আপনি এই ঝুমুরকে নিয়ে সেখানে যান, আশা করছি ইনশাল্লাহ কাজ হবে। তো তার কাছ থেকে ঠিকানা নিয়ে সেই হুজুরের কাছে যান। তো হুজুরের বাড়িটা এই বরিশাল বিভাগেরই কোনো একটা জেলায় ছিল আর কি। এক্স্যাক্ট কোথায় ছিল এটা অবশ্য এই আফসানা আপু বলতে পারেননি, তবে এতটুকু বলেছেন তার নাম হচ্ছে ইউসুফ হুজুর। তো তার কাছে যান আর কি। তো তার কাছে যাবার পর ইউসুফ হুজুর যখনই দেখেছেন এই ঝুমুর খালাকে, উনি তো বুঝতে পারছেন যে সমস্যাটা কি। উনি ঝুমুর খালাকে সামনে বসিয়ে জিন হাজির করার জন্য যে আমল আছে সেটা করা শুরু করেছেন। খুব বেশিক্ষণ সময় লাগে নাই, অল্প সময়ের মধ্যেই এই ঝুমুর খালার শরীরের উপরে ওই জিনটা হাজির হয়ে যায়। আর কণ্ঠটা ছিল পুরুষ এবং মহিলা যদি মানে মিশ্রিত কণ্ঠ যেরকম হয় এরকম কণ্ঠ। অনেক সময় আমরা হিজড়া সম্প্রদায়ের যারা আছেন আর কি, তাদের কণ্ঠটা এরকম মাঝে মাঝে শুনতে পাই। নারী কণ্ঠও না, পুরুষ কণ্ঠও না, একটা মিক্সড একটা কণ্ঠ এই রকম। তবে এই কণ্ঠটা এতটা তীক্ষ্ণ ছিল, মনে হচ্ছে প্রত্যেকটা শব্দ প্রত্যেকের মাথায় গিয়ে হিট করছে, মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে, এমন তীক্ষ্ণ শব্দ ছিল প্রত্যেকটা ওয়ার্ড। তো এই জিনটা হাজির হয়ে বলছে, আবার আমাকে কেন ডাকা হয়েছে? আমি তো বলছি যে এই মেয়েকে ছাড়িয়ে আমি যাব না, এই মেয়ের কারণে আমি অনেক কিছু ছাড়ছি, একে ছেড়ে তো আমি যেতে পারবো না, সম্ভব না। তখন সেই ইউসুফ হুজুর বলেন, কি সম্ভব কি সম্ভব না সেটা অনেক পরের বিষয়। তুমি আমার গণ্ডির মধ্যে চলে আসছো, তুমি এটা ভাইবো না তুমি ইচ্ছা মতো এই গণ্ডি ছেড়ে যেতে পারবা। আমি সেই হুজুর না, তুমি অবশ্যই একে ছেড়ে যাবা। তখন ওই জিনটা বলে, না সম্ভব না, এটা সেইটা বলতে বলতে ওই হুজুর নাকি ওই জিনটাকে বন্দি করে ফেলেন। আর বন্দি যখন করে ফেলেছেন তখন ওনার কয়েকজন স্টুডেন্টকে বলেন যে একটা বিশেষ পদ্ধতি বলেন আর একটা জায়গার কথা বলেন, যে ওখানে গিয়ে মাটির অনেক নিচে যেন এই বোতলটা মাটির নিচে পুঁতে দেওয়া হয়। এরপর এই হুজুর কিছু কথা বলেন, সেটা হচ্ছে এই যে জিনটা, এই জিন সম্পর্কে ওনার যেই আছে আর কি, যে সমস্ত অনুসারী জিন আছে, এই অল্প সময়ের মধ্যে উনি তথ্য নিয়েছিলেন। সেটা হচ্ছে এই জিনটার নাম হচ্ছে রুবালা। এই রুবালা খুবই শক্তিশালী একটা জিন। আর এই রুবালা জিনটা মূলত গোত্র ছাড়া একটা জিন, তবে গোত্রের ভেতরেই ছিল। এর বাবা গোত্রের রাজা। এরা 7 ভাই বোন, কয়জন ভাই কয়জন বোন এটা বোঝা যায় না বা জানা যায়নি, 7 ভাই বোন। যখন এই রুবালা এই মেয়ের পিছু পড়েছে, এই খবরটা যায় এই গোত্র প্রধান তার বাবার কাছে আর কি। এরা পিশাচ শ্রেণীর জিন, এরা মানুষদেরকে খুবই তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষদের সংস্পর্শে আসবে এটা আসলে মানতে চায় না। ওই গোত্র প্রধান অর্থাৎ রুবালার বাবা বলেন যে সি 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 তুমি শেষ পর্যন্ত একটা ইনসান নারীর পিছনে পড়ে গেছো, এটা তো আমাদের উসুলের খেলাফ, আমাদের বৈশিষ্ট্যের সাথে এটা যায় না, তুমি এটাকে ছাড়ো, এখনো সময় আছে, আর আমি কোনো কথা শুনতে চাই না। তখন নাকি রুবালা তার বাবাকে বলছে, না আমি একে ছাড়বো না, আমি একে বিয়ে করব। তখন রুবালার বাবা বলছেন, তোমার হাতে 2টা পথ, কোনটা তুমি বেছে নিবা? এক, তুমি এই গোত্রে থাকবা আমার সন্তান হয়ে, নতুবা দ্বিতীয় পথ হচ্ছে তুমি এই গোত্র ছেড়ে চলে যাবা ওই মেয়ের কাছে। তুমি কোনটা বেছে নিতে চাও? এই রুবালা হচ্ছে তার 7 সন্তানের মধ্যে সবচেয়ে ছোট, খুব আদরের। তখন নাকি এই রুবালা তার বাবাকে বলে সে এই মেয়ের কাছে চলে যেতে চায়, অর্থাৎ এই যে ঝুমুর খালা, সেই ঝুমুর খালার কাছে চলে যেতে চায়। এটা শোনার পর তার বাবা এতটা ক্ষিপ্ত হয়েছেন যে এত বড় সাহস তোর, তুই শেষ পর্যন্ত এই ইনসান নারীর প্রেমে মজে তুই আমাদের গোত্র ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিস, যা এরপর থেকে তোর সাথে যাই হোক না কেন, যত অঘটন ঘটুক না কেন, তোকে যদি কেউ মেরেও ফেলে, বন্দি করে,
এই গোত্রে তোর স্থান হবে না, এবং এই গোত্রের কেউ যদি তোর সাথে কোনো ধরনের যোগাযোগ রাখে বা চেষ্টা করে তাহলে তার পরিণতিও তোর মতোই হবে। তাকেও এই গোত্র থেকে চলে যেতে হবে। তারও কোনো ধরনের কোনো সমস্যায় আমি কাউকে পাঠাবো না বা কাউকে পাঠানোর জন্য সম্মতি দেব না। এরপরই নাকি ওই রুবালা ওই গোত্র থেকে বিচ্যুত হয়ে পড়ে। তারপর থেকে এই ঝুমুর খেলার পিছনে এমনভাবে লাগছে কোনোভাবেই সে এই ঝুমুর খেলাকে ছেড়ে যাবে না। সেই হুজুর এই বিষয়গুলো বর্ণনা করেন। ওই ইউসুফ হুজুর বলেন যে আলহামদুলিল্লাহ ওকে বন্দি করে ফেলেছি, আশা করছি যে আর কিছু হবে না ইনশাল্লাহ, আপনারা চলে যান। তো এরপর থেকে দেখা যায় এই ঝুমুর খেলা একদম স্বাভাবিক হয়ে যান। তবে ওই হুজুর কিছু পরামর্শ দিয়েছিলেন যে এভাবে হুটহাট করে এত দৌড়ঝাঁপ করা যাবে না, গাছে ওঠা যাবে না। ওই গাছে উঠেই তো ওই বিপদেটা উনি পড়ছেন আর কি। ওই গাছে ওঠার পর ওই তেঁতুল গাছে ওই সন্ধ্যার সময় ওই রুবালা সে তার গোত্রে ফেরত যাওয়ার জন্য ওখানে বসেছিল যে একটু বিশ্রাম নিচে চলে যাবে, তখন নাকি এই ঝুমুর খেলা গাছে উঠছেন, আর তখনই তার নজরটা পড়ে যায়। তারপরে তো এই ঘটনা। এরপর থেকে এই ঝুমুর খেলা একদম সুস্থ স্বাভাবিক হয়ে যান। তবে ওই যে রাতের বেলা ঝুমুর খেলার নানা যিনি, উনি যেটা দেখেছিলেন এটা রুবালাকেই দেখেছিলেন। রুবালা তার উপর নজর রাখছিল আসলে ঘটনাটা কি হয়, কারণ আসলে সে তো গোত্র থেকে বিচ্যুত হয়েই গেছে, এই জন্য সে সবার উপর নজর রাখছে। সে যে গেল ওই চরমোনাইতে একজন আলেমের কাছে, আসলে ঘটনাটা কি সে সাথেই ছিল। সে অবজার্ভ করে বুঝতে পেরেছিল যে এই হুজুর খুব বেশি করতে পারবে না, মানে তার কোনো ক্ষতি। এই জন্যই সে আসলে তার সাথেই ছিল। রাতের বেলা সে যখন ওই ওয়াশরুম থেকে বাইরে বের হয়ে আসে, তো এরপর তাকে দেখে না, যাওয়ার সময় দেখেছিল, মানে তার পুরোটা সময় তার সাথেই ছিল যে আসলে কোথায় যায়, কি করে না করে। এরপরে কেটে যায় বেশ অনেকগুলা দিন, প্রায় 7-8 বছর কেটে যায় একদম স্বাভাবিকভাবেই। এদিকে ঝুমুর খেলার বয়স 18-19 হয়ে গেছে। তাকে কিন্তু এই ঘটনার পর ঢাকাতে নিয়ে আসা হয়েছিল। এই যে আফসানা আপুর মা যিনি, অর্থাৎ উনি তো মেজো, আর ওনার কাছে নিয়ে আসার পরেই তাকে বিয়ে দেওয়ার জন্য বিভিন্ন পাত্র খোঁজা হচ্ছিল। একটা পর্যায়ে ভালো ছেলে পাওয়া যায়, তার সাথে বিয়ে দেওয়া হয়। তো খালু খুব ভালো ছিলেন, খালুর মা বাবা জীবিত ছিল না, যার কারণে এই ঝুমুর খালা উনি বেশ স্বাধীনতা তো পেতেনই, তবে তার যেই সমস্যাগুলো, তার যে যত্ন আত্মি, ধরেন যে উনি তো একটা বড় ধরনের একটা ঝক্কি ঝামেলা পার হয়ে আসছেন, যদিও বা অনেকটা দিন উনি সুস্থ স্বাভাবিক, তারপর ওনাকে কিছু নিয়ম মানতে হতো। তো এই নিয়মগুলো মনে করিয়ে দেয়া, টেক কেয়ার করা, এটা কিন্তু খালু জানতেন, কিন্তু সবসময় তো উনি বাড়িতে থাকতেন না, বিশেষ করে ওনারও তো কাজ আছে। এই জিনিসগুলো যে মনে করিয়ে দেবেন, এই জিনিসটা আসলে তাকে নিজে থেকেই মনে করতে হতো, নিয়মকানুনগুলো মেনে চলতে হতো। তো এইভাবে চলছিল। বিয়ের বছরখানেক পর ওনার একটা সন্তান হয়, একটা কন্যা সন্তান হয়। কন্যা সন্তান হওয়ার পর একটা পরিবর্তন ওনার মধ্যে দেখা যায়। সেটা হচ্ছে হঠাৎ করে, মানে তার আচার আচরণ চেঞ্জ। পাগলামি করছেন না ওই রকম, তবে দেখা যায় যে উনি ওনার মেয়েকে সহ্য করতে পারছেন না, এমনকি ওনার হাজব্যান্ডকেও সহ্য করতে পারছেন না, অথচ ওনার হাজব্যান্ডের সাথে তার খুবই ভালো সম্পর্ক। হঠাৎ করে এরকম পরিবর্তন হয়েছে, বিশেষ করে মেয়ে হওয়ার বেশ কিছুদিন পর থেকে। এই বিষয়টা তো তার হাজব্যান্ডের কাছে ভালো লাগছে না, যে হঠাৎ করে এরকম সমস্যা, মেয়ের প্রতি তার একটা বিতৃষ্ণা, মেয়ের কাছে যায় না, মেয়েকে খাবার খাওয়াতে চায় না, এটা তো হওয়ার কথা না, কিন্তু এমনটা হচ্ছে কেন? এই বিষয়টা আবার তখন ঝুমুর খালার যিনি বাবা, তাকে বিষয়টা জানিয়েছেন, অর্থাৎ এই আফসানা আপুর নানা তাকে জানিয়েছেন। নানাকে যখন জানিয়েছেন, নানা এই বিষয়টা যখন শুনলেন, উনি তো বেশ চিন্তিত হয়ে পড়েন যে রুবালাকে তো অনেক দিন আগেই বন্দি করা হয়েছে, তাহলে হঠাৎ করে এই সমস্যা কেন হচ্ছে? উনি তখন এই খালুকে বলেন যে তুমি এই ঝুমুরকে নিয়ে বাড়িতে চলে আসো তো, তারপর দেখি কি করা যায়। বাড়িতে নিয়ে চলে আসছে আর কি। বাড়িতে আসার পর ওনাকে খুব চোখে চোখে রেখেছেন, এই ঝুমুর খালার যিনি বাবা খুব চোখে চোখে রাখছেন যে কি করে না করে। উনি দেখছেন যে তার বাচ্চাকে সে খুব মানে বকাঝকা করে, এত ছোট বাচ্চা, সে তো আর এইসব বোঝে না, কান্নাকাটি করে, কিন্তু কান্না থামানোর জন্য তার কোনো প্রচেষ্টা নেই।
অন্যরা উল্টো ঝুমুর খালাকে বকাঝকা, এই তুই এই বাচ্চার সাথে এরকম করিস কেন। দেখা যাচ্ছে যে খালুর সাথে সে খারাপ আচরণ করছে। খালু কিন্তু সব কিছু মুখ বুঝে সহ্য করছেন। উনি জানেন যে কোনো একটা সমস্যা আবার হয়েছে। ঝুমুর খালার সাথে আগে যে সমস্যা ছিল এটা উনি জানতেন। উনি অপেক্ষায় আছেন এই সমস্যার সমাধানের জন্য, যে কোনো মূল্যে এই সমস্যার সমাধান করতে হবে। এদিকে এক রাতে ঘটে যায় ভয়ঙ্কর একটি ঘটনা। সেটা হচ্ছে যে এই ঝুমুর খালা খালু একটা ঘরে শুয়েছিলেন, আর ঝুমুর খালার বাবা অর্থাৎ আফসানা আপার নানা উনি আর একটা ঘরে ছিলেন। হঠাৎ করে একটা শব্দ এই ঝুমুর খালার বাবার কানে ভেসে আসে। মনে হলো যে ঝুমুর খালার ঘর থেকে দরজা খুলে কেউ বের হয়েছে। এই শব্দ শোনার সাথে সাথে উনি বালিশ থেকে মাথাটা উঁচা করে একটু বোঝার চেষ্টা করেন যে শব্দটা কোন দিকে যায়। উনি শব্দটা যতটুকু বুঝতে পারছিলেন তাতে মনে হচ্ছে এই শব্দটা মনে হচ্ছে আস্তে আস্তে ওই পুকুর পাড়ের দিকে যাচ্ছে। শব্দটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসছে বা ক্ষীণ হয়ে আসছে, ওটা আস্তে আস্তে পুকুরের দিকে যাচ্ছে, অন্য দিকে যাচ্ছে না। তখন ওনার সন্দেহ বাড়ে, আরে এই রাতের বেলা কোন পুকুর পাড়ের দিকে কে যায়। উনি তখন উঠে দরজাটা আস্তে করে খুলে দেখেন যে আরে এ তো ঝুমুর খালা, তার কোলে তার বাচ্চা মেয়েটা, সে পুকুর পাড়ের দিকে যাচ্ছে। এত রাতের বেলা বাচ্চা কোলে নিয়ে পুকুর পাড়ের দিকে যাচ্ছে, বিষয়টা তো সন্দেহ লাগে। উনি আস্তে আস্তে পা টিপে টিপে ঝুমুর খালার পেছন পেছন যেতে থাকেন, ঝুমুর খালা যেন টেন না পায় এমনভাবে যাচ্ছেন উনি। উনি যখন আস্তে আস্তে কাছাকাছি গিয়েছেন, এই সময় খেয়াল করেন ঝুমুর খালা তার কোলে থাকা বাচ্চাটাকে পুকুরের পানিতে ছুঁড়ে ফেলার জন্য অ্যাটেম্প নিয়েছেন। আমরা যদি কোনো কিছু পানিতে ছুঁড়ে ফেলতে চাই, ঠিক ছুঁড়ে ফেলার পূর্ব মুহূর্তে আমরা যেরকম অ্যাটেম্প নেই, ওই রকম অ্যাটেম্প নিয়েছেন, মানে শরীরের শক্তি সঞ্চয় করছেন, এখনই ছুঁড়ে ফেলবেন। যেই না ছুঁড়ে ফেলবেন এমন সময় নানা পেছন থেকে খপ করে ঝুমুর খালার মেয়েকে চেপে ধরেন। চেপে ধরেই এক হ্যাচকা টানে তার কোলে নিয়ে নেন এবং উনি ধমকাতে থাকেন, এই তুই কী করিস, সেটা মেয়েটাকে পানির মধ্যে ফেলছিস কেন। ওই সময় আবার কি হয়, খালুও দৌড়ে চলে আসছেন। তখন খালু বলেন যে উনি এই ঝুমুর খালার উঠে যাওয়ার সময়টা টের পেয়েছেন, সে উনি চিন্তা করছেন হয়তো বা ওয়াশরুমে যাচ্ছে। তখন অন্ধকারের মধ্যে এই হাতটা পাশে পড়ে তার বাচ্চা যেখানে আছে সেখানে দেখেন যে বাচ্চা নাই, ওই জায়গাটা খালি। চিন্তা করেন কী ব্যাপার, বাচ্চা কোলে নিয়ে তো রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার কথা না। তখন মূলত উনি আবার পেছন পেছন বের হয়েছেন, এই জন্য উনি তাড়াতাড়ি কাছে চলে আসতে পেরেছেন। তখনও কিন্তু ঝুমুর খালা যে একদম পজেসড অবস্থা, বিষয়টা এরকম না, কিন্তু উনি কিছু বলতে পারতেছেন না। উনি উ করে এরকম কিছু বলতেছেন, উনি আসলে ওনার সেন্সের মধ্যে ওইভাবে নাই, কিন্তু পজেসড অবস্থায় আছেন এটাও বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে স্বাভাবিক, কিন্তু ঘুমের ঘরে আছেন এরকম মনে হচ্ছে। তখন তাকে নিয়ে যাওয়া হয়। এদিকে পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়ে, কী হলো রাতের বেলা, এরকম ঘটনা কেন ঘটলো। এর পরের দিনই মূলত এই যে ঝুমুর খালার যিনি বাবা অর্থাৎ আফসানা আপার নানা, তখন আবার এই যে ঝুমুর খালার যিনি আবার নানা ছিলেন আর কি, সবাই যোগাযোগ করেন, একত্রে বসে সিদ্ধান্ত হয় সেই ইউসুফ হুজুরের কাছে আবার যাবেন, কেন এই সমস্যাটা হলো। এরপর সেই ইউসুফ হুজুরের কাছে ওনারা যান, কিন্তু গিয়ে একটা দুঃসংবাদ পান। এই ইউসুফ হুজুর বেশ কয়েক বছর আগে বার্ধক্যজনিত কারণে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। এখন কি হবে, এই সমস্যার সমাধান এখন কিভাবে হবে, এটা নিয়ে তো খুব চিন্তায় পড়ে গেলেন যে কার কাছে যাব। এই রুবালা কি আবার ফেরত আসলো, নাকি নতুন কোনো জিনিসে উপদ্রব শুরু করেছে। এদিকে হয় কি, এক রাতে খালু শুয়ে আছেন, হঠাৎ করে ঘুমের ঘরে মনে হলো তার বুকের উপর ভয়ঙ্কর কিছু চেপে বসেছে। তাকিয়ে দেখেন এই ঝুমুর খালা তার বুকের উপর চেপে বসেছেন, তার চুল এলোমেলো, তার গলা চেপে ধরেছেন, বলছেন যে তুই আমাকে কি ছাড়বি, তুই আমাকে ছাড়, আর এই ঝুমুরকে কোনো ধরনের কোনো কষ্ট দিবি না, যদি কোনো ধরনের কষ্ট দিছিস তাহলে কিন্তু তোকেও আমি শেষ করে দিব। তো এই যেরকম কথা বলছে, খালু তো চিৎকার করার চেষ্টা করছেন। তো এরকম চিৎকার চেঁচামেচির ভিতর দিয়ে কিন্তু আবার এই যে ঝুমুর খালার বাবা অর্থাৎ আফসানা আপার নানা, উনি এই শব্দটা শুনে তাড়াতাড়ি করে ওনাদের ঘরে ঢুকে পড়ছেন। ঘরে ঢুকে এই বুকের উপর থেকে ঝুমুর খালাকে সরিয়ে দিয়েছেন। তখন ঝুমুর খালা একটু স্বাভাবিক হয়েছেন, উনি আসলে বলতেই পারেন না এগুলো কি হচ্ছে। এদিকে এই যে খালু, উনি ঘুমের ঘরে একটা স্বপ্ন দেখতে থাকেন। উনি স্বপ্নে দেখেন একটা অবয়ব
ভয়ঙ্কর চেহারা একটা অবয়ব তাকে বলছে, তুই এই মেয়েটাকে এমনি এমনি ছেড়ে দে, তোকে আমি অনেক কিছু দেব, স্বর্ণ দেব, এটা দেব, সেটা দেব, এরকম অনেক কিছু দেওয়ার লোভ দেখায়। শুধু তাই না, এই খালু উনি যেই আলমারির মধ্যে জামা কাপড় রাখতেন, জামা কাপড় নেওয়ার সময় দেখতেন যে জামা কাপড়ের ভাঁজে ভাঁজে অনেক মোটা মোটা স্বর্ণের গহনা আছে। উনি বুঝতে পারতেন যে এই স্বর্ণের গহনা তাকে লোভ দেখাচ্ছে। ওই পিশাচটা রুবালা, পিশাচটা লোভ দেখাচ্ছে, স্বপ্নের মধ্যে দেখায় যে এই যে স্বর্ণের গহনা আমি তোকে দিলাম, তুই এটা নে। উনি কি করতেন, যখনই দেখতেন যে স্বর্ণের গহনা এরকম দামি দামি জিনিস, যেটা যেখানে ছিল ওটা ওখানেই রেখে দিতেন। পরে গিয়ে দেখতেন ওটা নাই, কারণ উনি ওটা গ্রহণ করেন নাই, ওটা আবার নিয়ে যেত নাকি, যেহেতু উনি ওটা অ্যাকসেপ্ট করতেন না। উনি স্বপ্নের মধ্যেই বলতেন, তুই যত চেষ্টাই করিস আমি ঝুমুরকে ছাড়বো না, তুই ছেড়ে চলে যা, তুই অহেতুক আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা বাঁধাতে আসছিস, তুই যা, চলে যা। তো এইভাবে নাকি কথা কাটাকাটি হতো। ঝুমুর খালাও নাকি স্বপ্নের মধ্যে দেখতেন যে ওই জিনিসটা আসে, এসে তাকে বলে, তুই তোর স্বামীকে ছেড়ে দে, তুই আমার কাছে চলে আয়। এখন কথা হচ্ছে যে এই রুবালা এত শক্তিশালী, সে কেন স্বপ্নের মধ্যে এসে এই জিনিসগুলো বলে, কেন সে এসে ঝামেলা করছে? আসলে ঘটনাটা কি? এত শক্তিশালী হয়েও কেন সরাসরি এসে হিট করতে পারছে না সেইভাবে, কেন পরোক্ষভাবে সে হিট করছে? এটা আসলে বুঝতে পারছে না ওনারা। খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন যে কোথায় ভালো কোনো হুজুর আছে। তবে এক পর্যায়ে একজন ভালো হুজুরের সন্ধান পান। সেই হুজুর অনেক কঠিন কঠিন সমস্যার সমাধান আল্লাহর রহমতে করেছিলেন। সেই হুজুরের কাছে গিয়ে বিষয়গুলো যখন খুলে বলেন, তখন সেই হুজুর বলেন যে ঠিক আছে, আমি একটু তথ্য সংগ্রহ করি, এরপর আমি আপনাদের বাড়িতে আসবো ইনশাল্লাহ। এটা আপনাদের বাসায় বসে কাজ করতে হবে, এখানে বসে কাজ করা যাবে না। এরপর উনি কয়েকদিন সময় নেন, এই সময়ের মধ্যে উনি বেশ কিছু আমল দেন, সেগুলো পালন করতে বলেন যে এইগুলো করে যেতে হবে উনি আসার আগ পর্যন্ত। তো উনি এসেছেন, উনি একাই এসেছেন। উনি যখন আসেন উনি বলেন যে রাতের বেলা উনি একটা কাজ করবেন, এই ঝুমুর খালার যে ঘর, এই ঘরে বসে কাজ করবেন উনি। ঝুমুর খালা সেই ঘরে থাকবে, যা কিছু হয়ে যাক, বাইরে যত ভয়ঙ্কর কিছুই হোক না কেন, কোনো অবস্থাতেই বাইরে বের হওয়া যাবে না, এটা উনি বলে দেন। আর ঝুমুর খালার যেই মেয়ে, ছোট মেয়ে, তারপরে খালু, তাদেরকে অন্য রুমে থাকতে হবে, এরকম একটা বিষয় বলে দেন। রাতের বেলায় এশার নামাজের পর, ওই সময় তো এশার নামাজের পর কেন, মাগরিবের নামাজের পরই মানুষজন ঘুমিয়ে যেত। তাও কিন্তু খুব বেশি দিন আগের কথা না, এটা আমরা বলছি এই 2000 সাল বা তার কয়েক বছর আগের কথা আর কি। কিন্তু প্রত্যন্ত এলাকা তো, সেই এলাকাগুলোর বাস্তবতায় আর কি আমাদেরকে বিষয়টা চিন্তা করতে হবে। একদম শহরের বাস্তবতায় তো আমরা চিন্তা করলে এটা বুঝতে পারবো না। এশার নামাজের পর উনি কাজ শুরু করেছেন। কাজ শুরু করার কিছুক্ষণ পরেই মনে হচ্ছে আশেপাশে ঝড় বাদল শুরু হয়ে গেছে, ভেঙে চলে যাচ্ছে সব কিছু। এটা যে একটা কাকতালীয় মায়াজাল বিষয় এরকম নাই, এমন ঝড় বাদল শুরু হয়েছে, গাছগুলোর ডালগুলো চালের উপর আশ্রে পড়ছে, অথচ সেই সময়টা ঝড় বাদলের সময় না। চিৎকার চেঁচামেচি, বাইরে অনেক চেঁচামেচি। এদিকে ওনারা তো বুঝতে পারতেন যে এই ধরনের সমস্যার সমাধান যখন কেউ করে, এই ধরনের আলামতগুলো দেখা যায়। ওনারা তো বাইরে থেকে বের হচ্ছে না, শব্দ শোনা যাচ্ছে, ঝুমুর খালা চিৎকার করছেন, এরকম শব্দ শোনা যাচ্ছে। তো ওনারাও আর বের হচ্ছে না। অনেকক্ষণ পর সব কিছু একদম স্বাভাবিক। তারপর ওনারা কি বের হবেন? না, বের হওয়া যাবে না। উনি বলেছিলেন যে ফজরের আজানের আগ পর্যন্ত কেউ বের হবে না, যা কিছু হোক না কেন বের হওয়া যাবে না। এরপর ওনারা ফজরের আজান যখন শুনেছেন, এরপর বের হয়েছেন। বের হওয়ার পর ওই ঘরে গিয়ে দেখেন যে ঝুমুর খালা বিছানার উপর একদম দিব্যি স্বাভাবিকভাবে ঘুমিয়ে আছেন, নিশ্চিন্ত মনে। ওনাকে দেখে বেশ ভালো, সুস্থ, স্বাভাবিক বলে মনে হচ্ছিল। আর যে হুজুর, উনি নাই, দরজা খোলা। সবাই তো চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ, কী হইলো? হুজুরকে কি তুলে নিয়ে গেল জিনে, নাকি মেরে ফেললো, কি হলো? সবাই তো চিন্তায় পড়ে যান। এদিকে হুজুরের ফোন নাম্বারও নাই, তখন তো ফোনের ব্যবহার এতটা শুরু হয় নাই। হ্যাঁ, ফোন ছিল, ওই যে দোকানে দোকানে ছিল, বাজারে দেখা যেত একটা ফোনের দোকান, ওই কয়েক টাকা দিয়ে ফোন করতে হতো, ওরকম আর কি। তো হুজুরের ফোন নাম্বারও ছিল না, হুজুর আসছিল না দূর থেকে। তো হুজুর কোথায় চলে গেলেন, কোনো বিপদ আপদ হলো কিনা, এটা নিয়ে ওনারা খুব চিন্তিত ছিলেন। এরপর হুজুরের সন্ধানে
মূলত যে যাবেন এই বিষয়েও কিন্তু আমার নিষেধ ছিল, যে আপনারা কিন্তু আমার সন্ধান করার চেষ্টা করবেন না, যা কিছুই হোক না কেন। এদিকে এই বাড়ির লোকজন হুজুরের সন্ধানে যেতেও পারছেন না। 1-2 দিন পর হুজুর নিজেই আসেন। নিজেই আসার পর উনি বেশ কিছু এমন চমকপ্রদ তথ্য দেন যেটা আসলে গা শিউরে ওঠার মতো। উনি বলেন যে এই যে রুবালা, এই রুবালা মূলত যেখানে বন্দি ছিল ওখানে যখন একটা কাজ ধরা হয়, এক্সকেভেটর দিয়ে মাটি খনন করা হচ্ছিল, তখন ওই বোতলটা ভেঙে যায় আর রুবালা বের হয়ে আসে। দীর্ঘদিন সে ওই বোতলের মধ্যে বন্দি থাকার কারণে তার শক্তি এতটাই কমে গিয়েছিল, একদম স্বাভাবিক একটা জিন, যার তেমন কোনো শক্তিই নেই, হাঁটাচলা করার শক্তি আছে এরকম একটা জিন হয়ে যায় সে। তার কোনো শক্তি ছিল না। এদিকে তার শক্তি বৃদ্ধির দরকার ছিল, এদিকে এই মেয়ের কারণে সে বন্দি ছিল, তার শক্তি কমে গেছে, এটা তো একটা সমস্যা। এদিকে তার শক্তি বৃদ্ধিও প্রয়োজন, শক্তি বৃদ্ধি করতে হলে তার অন্য জিনদের সাহায্য সহযোগিতা প্রয়োজন। এইভাবে সে অন্য একটা জিনকে অনুরোধ করে সেই জিন যেন এই রুবালার যে গোত্র আছে এই গোত্রে গিয়ে তার একজন ভাই, তার তো বেশ কয়েকজন ভাই ছিল, ভাইদের মধ্যে একজনের নাম বলে তাকে খুঁজে বের করে রুবালার কথা বলতে, যে সেই তাকে ডেকেছে। তো সেই জিনটা যায় সেই ভাইকে বলে, সেই ভাই নাকি কোনোভাবেই আসতে রাজি না, কয় না যাওয়া যাবে না, আমার বাবা জানলে আমাকেও গোত্র থেকে বের করবে, এটা আমাদের গোত্রের নিয়ম না, গোত্র থেকে একবার বাইরে বের হয়ে গেলে তার সাথে আমরা কেউ যোগাযোগ রাখতে পারি না, সে যত আপনজনই হোক না কেন। তো এইভাবে সে জিন ফেরত আসে, বলে সে তো দেখা করতে চায় না, ও আবার পাঠায় যে যাও তুমি আবার যাই বলো যে তোমার ভাই একবারের জন্য দেখা করতে চায়, কাউকে বলবো না আমরা। এইভাবে বারবার বলার পরে একটা পর্যায়ে সেই ভাইয়ের মনটা একটু নরম হয়, সে নাকি রুবালার সাথে দেখা করতে আসে। রুবালা তো খুব কান্নাকাটি করে যে ভাই আমি খুব অসুস্থ হয়ে গেছি, এটা সেটা, মানে এইভাবে অনেক অনুনয় বিনয় করে যে ভাই আমার শরীরের শক্তি দরকার, আমার শরীরে কোনো শক্তি নাই, তুমি বাবাকে গিয়ে বলো যে যেই মেয়ের কারণে আমি এত বছর বন্দি ছিলাম সেই মেয়েকে আমি বলি দিয়ে তার রক্ত পান করে শরীরের শক্তি বৃদ্ধি করব। এরপর আমি গোত্রে ফেরত আসতে চাই, বাবাকে গিয়ে বলো। বাবা কি এতে রাজি হবেন? এই কথা শোনার পর ওই ভাই বলতেছে যে আমি যে তোমার সাথে দেখা করছি এইটা তো তাকে বলা যাবে না, হ্যাঁ তবে আমি তাকে এটা বলতে পারি যে তুমি অন্য কোনো জিনকে এটা বলেছো, এরকম মেসেজ পাঠাই, আমি যে আমার বাবাকে বলবো। আর একটা বিষয়, এই রুবালা অনুরোধ করে তার ভাইকে যে ভাই আমি শরীরের শক্তি অনেকটাই হারাই ফেলছি, কাউকে স্বপ্নও দেখাতে পারি না, সেই শক্তিও আমার নাই, তারপর আরও অনেকগুলো জিনিস আমি করতে পারি না, তুমি আমার হয়ে কিছু কাজ করে দাও যাতে করে আমি ওই ঝুমুরের রক্ত পান করতে পারি, বলি দিয়ে একটা মায়াজাল সৃষ্টি করতে পারি, তুমি আমার হয়ে কিছু কাজ করে দাও। কি কাজ? তখন নাকি এই রুবালা তার ভাইকে বলে, প্রথমত তুমি আমার বাবাকে গিয়ে এই কথা বলবা, দ্বিতীয়ত তুমি এই ঝুমুরের যে বাচ্চা আছে এটাকে মেরে ফেলার চেষ্টা করবা, কিন্তু এই ঝুমুর যেই জিনিসগুলো খুব বেশি পছন্দ করে তাদেরকে সরাসরি আঘাত করবা না, কারণ ওকে যেহেতু আমি পছন্দ করি, ও কষ্ট পাক এমন জিনিস আমি চাই না, যেহেতু এই বাচ্চা একটা হয়ে গেছে এ আমার জন্য একটা বাধা, এটাকে মেরে ফেলতেই হবে। এরপর অন্য যেগুলো আছে সেগুলো খুব কৌশলে সরাতে হবে, লোভ দেখায় বা ছলে বলে কৌশলে এগুলোকে সরাতে হবে। এই কারণেই নাকি ওই যে রুবালার ভাই সেই এই ঝুমুর খালার উপর পজেস হয়ে বা তার উপর প্রভাব বিস্তার করে এই বাচ্চাটাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। এরপর এই রুবালার ভাই নাকি ঝুমুর খালার উপরে আসর করে এই খালুকে চেপে ধরেছিল। তারপর দেখা গেল যে ওই সময় আবার এই দুইটার সময়, এক সময় ওই ঝুমুর খালার নানা চলে আসছে, দুই সময় তো ঝুমুর খালার নানা চলে এসে এই সমস্যার সমাধান করছেন। পরে এবার লোভের মাধ্যমে আকৃষ্ট করার চেষ্টা করা হলো, এতেও সফল হলো না। এদিকে তার বাবাকে গিয়ে যখন এই রুবালার কথা বলেছে যে রুবালা ভুল বুঝতে পারছে, সে এই ঝুমুরের রক্ত পান করে সে এখানে ফেরত আসতে চায়, সে তার ভুলের প্রায়শ্চিত্ত করতে চায়। একথা শোনার পর নাকি তার বাবা রাজি হয় যে ঠিক আছে এটা মেনে নিলাম, সে যদি এই কাজ করতে পারে তাহলে এই গোত্রে তার জায়গা আছে, না হলে নাই, এটা বলে দেয়। বাবার কাছ থেকে সম্মতি পেয়েই মূলত এই রুবালার ভাই এই কাজ শুরু করেছিল।
তবে তখনও কিন্তু সে তার গোত্রে ফেরত যেতে পারে নাই, কারণ শর্ত ছিল এই ঝুমুর খালাকে শেষ করে তারপরে গিয়ে এই কাজটা করবে। কিন্তু এই রুবালার মনে ছিল অন্য কিছু। রুবালা তার আসলে শরীরের শক্তি বৃদ্ধি করতে চাচ্ছিল, তার ক্ষমতা বৃদ্ধি করতে চাচ্ছিল। সে কোনোভাবেই গোত্রে ফেরত যাবে তা না, সে এই ঝুমুর খালাকে নিয়ে চলে যাবে। এটা ছিল তার একটা প্ল্যান, ধোঁকাবাজি। সে তার নিজের ভাই এবং গোত্রের সাথেও ধোঁকাবাজি করছে, তার ভাইকে কাজে লাগিয়েছে। এই তথ্যগুলো হুজুর জেনেছেন। তো হুজুর যখন এখানে আসছেন, শুরু করেছেন ওনার রুকিয়া শুরু করার সময় উনি যেটা করেছেন, ওনার অনুগত খুব শক্তিশালী 10টা জিনকে উনি পাঠিয়েছেন এই রুবালাকে ধরে আনার জন্য। যখনই নাকি ধরতে গেছেন, তখন দেখা যায় যে ওই রুবালার সাথে তার ওই ভাইটাও আছে এবং ওই ভাইয়ের অনুগত আরও কিছু জিন আছে, সেগুলোও সেখানে আছে। তো তাদের সাথেই মূলত তুমুল যুদ্ধ শুরু হয়। রুবালাকে পাকড়াও করতে সমর্থ হয়, পাকড়াও করে একটু নিয়ে আসার পরে ওগুলো এসে আক্রমণ করে, আবার ওদেরকে দূরে সরায় দেয়, আবার আসে। এইভাবে কিন্তু দীর্ঘ সময় ধরে চলেছে। চলতে চলতে এইখানে যখন এই বাড়ির উপর চলে এসেছে, তখনই আবার তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। সেখানে এই 10 জন জিনের একজন জিন শাহাদাত বরণ করে, আর এই রুবালাকে তারা চূড়ান্তভাবে বন্দি করতে সক্ষম হয়। আর যখনই বন্দি করেছে, তখন নাকি এই জিনেরাই তাদের জগতে রুবালাকে বন্দি করে নিয়ে গেছে। যেহেতু রুবালার হাতে একজন জিনের মৃত্যু হয়েছে, এই অপরাধে তাকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছে। একে আর মুক্তি দেওয়ার কোনো সুযোগ নাই। হতে পারে তাকে শিরচ্ছেদ করা হতে পারে বা যে কোনো কিছু করা হতে পারে, তবে সেই বিষয়ে আর জানা যায় নাই যে আসলে কি হয়েছে। এটা ওই জিনেদের বিষয়। জিনেরা বলেছে যে ওর বিচার আমরা করব। আর একটা বিষয়, সেটা হচ্ছে রুবালার গোত্র যখন জানতে পেরেছে, বিশেষ করে রুবালার বাবা, যে রুবালা আবার এই মেয়ের কারণে তাদের সাথে একটা প্রতারণা করেছে, তখন রুবালার বাবা খুব ক্ষিপ্ত হয়েছে যে আবার সেই ওই মেয়েকে নিয়েই আমাদের সাথে প্রতারণা করলো, ওর যা কিছু হয়ে যাক, এখন আর ওর সাথে আর কেউ সম্পর্ক করবে না। ও দ্বিতীয়বার ধোঁকা দিল। এই কারণে রুবালাকে বন্দি করার পর তাদের তরফ থেকে নাকি উদ্ধারের তেমন কোনো প্রচেষ্টা আসলে লক্ষ্য করা যায়নি। এরপর থেকে আল্লাহর রহমতে ঝুমুর খালা একদম স্বাভাবিক। ওনার আর একটা ছেলে সন্তান হয়েছিল। ঝুমুর খালা বর্তমানে উনি চিটাগাং রোডে থাকেন, নারায়ণগঞ্জের চিটাগাং রোডে থাকেন। খালু আছেন, খালা আছেন, তাদের 2 সন্তান আছে। ঝুমুর খালার যেই মেয়ের কথা আমরা বলেছিলাম, সেই মেয়েকে উনি বিয়ে দিয়েছেন। সেই মেয়ের আবার সন্তানাদি হয়েছে। আর ঝুমুর খালার যে ছেলে হয়েছে, সেই ছেলে বর্তমানে মাদ্রাসায় লেখাপড়া করে। ছেলেটা ছোট, কেবল শুরু করেছে লেখাপড়া আর কি। তো তাদের জন্য দোয়া চেয়েছেন। আমরা ঝুমুর খালা, খালু, তার সন্তানদের জন্য দোয়া